আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। তো অষ্টম শ্রেণীর 2025 শিক্ষাবর্ষে তোমরা যারা আছো তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম যে বিজ্ঞানের অধ্যায়টা আছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, তো ওইটারই মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মেরুদণ্ডী প্রাণীর যে শ্রেণীবিন্যাসটা আছে ওইটা সম্পর্কে ভালোভাবে জানবো। তো মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাসের মূলত বোঝায় যে কর্ডাটা পর্বকেই মূলত বোঝায়, কারণ কর্ডাটা পর্বই হলো মেরুদণ্ডী। আর কর্ডাটা আগে যেগুলো পর্ব ছিল পরিফেরা থেকে একাইনোডার্মাটা পর্যন্ত যে পর্বগুলো ছিল ওইগুলো মূলত বলা হয় অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব। তো আজকে আমরা মেরুদণ্ডী প্রাণীর এই যে পর্বটা আছে কর্ডাটা পর্ব এটা নিয়ে আলোচনা করব। প্রথমত কর্ডাটা পর্বকে যদি দেখতে যাই আমরা, তাহলে এটাকে প্রথমত তিনটি ভাগে বিভক্ত করা হয়। একটা হলো ইউরোকর্ডাটা, একটা হচ্ছে সেফালোকর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রাটা। তো এই তিনটি যে কর্ডাটা পর্বে তিনটে যে উপপর্ব আছে এবং সর্বশেষ যে উপপর্বটা আছে ভার্টিব্রাটা, সেটার আবার 7টি শ্রেণী আছে। তো এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত হলো কর্ডাটা। এখন কর্ডাটা শব্দটি এসেছে কর্ডা শব্দ থেকে, যার অর্থ হলো স্নায়ু, রজ্জু বা নালী। অর্থাৎ রজ্জু বা নালী। নালী বলতে কি বোঝায় এটা তো আমরা সবাই কম বেশি জানি। তো এই কর্ডাটা শব্দটি এসেছে ওই নালী থেকে। এরা পৃথিবীর সকল পরিবেশে বসবাস করে। এদের বহু প্রজাতির ডাঙায় বসবাস করে। জলচর কর্ডাটাদের মধ্যে বহু প্রজাতি আছে যারা স্বাদু পানিতে অথবা সমুদ্রে বসবাস করে। বহু প্রজাতি রয়েছে বৃক্ষবাসী। বৃক্ষবাসী বলতে কি বোঝাচ্ছে? যারা গাছে বসবাস করে। মরুবাসী অর্থাৎ মরুভূমিতে বসবাস করে। মেরুবাসী পৃথিবীর মেরু অঞ্চলে বসবাস করে। গুহাবাসী মানে গুহাতে বসবাস করে। আর খেচর মানে যারা আকাশে বসবাস করে। কর্ডাটা পর্বের বহু প্রজাতি আছে যারা বহিঃপরজীবী হিসাবে অন্য প্রাণীদের দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে। তার মানে কর্ডাটা পর্বের অনেক প্রজাতি আছে যারা বহিঃপরজীবী। বহিঃপরজীবী বলতে কি বোঝায়? যারা অন্য অন্য কোনো প্রাণীর দেহে আশ্রয় নিয়ে বসবাস করে, এরা হলো মূলত বহিঃপরজীবী। তো এরপর হচ্ছে সাধারণ যে বৈশিষ্ট্যগুলো আছে, তা এতদিন আমরা যেগুলো জেনে আসলাম সেগুলো হচ্ছে যে অমেরুদণ্ডী প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য। তো আজকে দেখা যাক যে কর্ডাটা পর্বের প্রাণী বা মেরুদণ্ডী প্রাণীদের যে সাধারণ বৈশিষ্ট্যগুলো এগুলো কীরকম টাইপের হয়ে থাকে। প্রথমত হলো এই পর্বের প্রাণীর সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠদেশ বরাবর নটকট অবস্থান করে। নটকট হলো একদম সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠদেশ বরাবর নটকট অবস্থান করে। যেটা এখন আমাদের মেরুদণ্ড ওইটাই হচ্ছে নটকট বোঝানো হয়েছে, যেটা হচ্ছে সারা জীবন অবস্থান করে। তো পরিবর্তিত অবস্থায় যেমন মানুষ আমরা উন্নত শ্রেণীর প্রাণী, তো আমাদের কি হয় এটা পরিবর্তিত হয়ে মেরুদণ্ডে পরিণত হয়। তবে কিছু কিছু শ্রেণীর প্রাণী আছে যাদের কিন্তু এটা পরিবর্তিত হয়ে মেরুদণ্ড হয় না, এটা ওদের ক্ষেত্রে লেজে পরিণত হয়। তো নটকট যেটা আছে, নটকট হলো এক ধরনের নরম নমনীয় দণ্ডাকার ধীর ও অখণ্ডায়িত অঙ্গ। নরম নমনীয় দণ্ডাকার ধীর এবং হচ্ছে অখণ্ডায়িত অঙ্গ, অর্থাৎ যেটা খণ্ড করা যায় না। এরপর 2 নম্বর হচ্ছে পৃষ্ঠদেশ একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। পৃষ্ঠদেশ মানে একদম পিঠ বরাবর একক ফাঁপা এক ধরনের স্নায়ুরজ্জু অবস্থান করে। সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। সারা জীবনেও থাকতে পারে অথবা জীবনচক্রের কোনো একটা পর্যায়ে। এখানে উদাহরণ হিসেবে যদি বলতে চাই তাহলে মানুষ এবং কোনো ব্যাঙ, এই দুইটাও গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া যেতে পারে। তার সাথে রুই মাছও আছে। অর্থাৎ এগুলো হচ্ছে কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। কিন্তু মানুষ, কোনো ব্যাঙ এবং রুই মাছ এদের শ্রেণী কিন্তু এক না। এরা তিনজন আলাদা আলাদা শ্রেণীর অন্তর্ভুক্ত। 3 প্রজাতি, এরা হচ্ছে আলাদা আলাদা প্রজাতির অন্তর্ভুক্ত। তো সেটা আমরা নিচে আরও ভালোভাবে বিস্তারিতভাবে জানবো। তো প্রথমত এই যে কর্ডাটা পর্বকে যে 3টি উপপর্বে বিভক্ত করা যায়, সেই 3টি উপপর্বগুলো কী কী সেটা এর আগেও আমি আলোচনা করেছি। প্রথমত আসে ইউরোকর্ডাটা, তো তারপরে আসে হচ্ছে সেফালোকর্ডাটা, 3 নম্বরে আসে হচ্ছে ভার্টিব্রাটা। তো প্রথমে ইউরোকর্ডাটা যে বৈশিষ্ট্য আছে ওটা একটু দেখে নেওয়া যাক। তো ইউরোকর্ডাটার যে সাধারণ বৈশিষ্ট্য ওটা হচ্ছে প্রাথমিক অবস্থায় ফুলকা রন্ধ্র যেটা আছে ওটা পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। প্রাথমিক অবস্থায় মানে একদম শুরুর অবস্থায়, মানে যখন তাদের জন্ম হয়, তো সেই অবস্থায় কী হয়, ফুলকা রন্ধ্র পৃষ্ঠীয় ফাঁপা যে স্নায়ুরজ্জু আছে ওইটা অবস্থান করে। আর 2 নম্বর বলেছে শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটকট থাকে। লার্ভা দশা মানে কি? এটা একদম শিশু দশা। মানুষের যেমন শিশু দশা থাকে, মানে একদম শুরু জন্মের পরে যে দশা, তো এই ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে এই শুরুর যে দশা বা শিশু দশা এটা তাদের লার্ভা দশা বলা হয়। তো এই দশায় কি বলছে, এদের লেজে নটকট থাকে। তবে নটকটটা কোথায় অবস্থান করে? লেজে। আমাদের যেমন পৃষ্ঠীয় বরাবর নটকট থাকে, ওদের থাকে হচ্ছে লেজে। তো উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া। এখানে কিন্তু ডান পাশে চিত্র দেওয়া হয়েছে অ্যাসিডিয়ার। এটা কিছুটা উদ্ভিদ টাইপের দেখতে। তো এরপর যে 2 নম্বর বৈশিষ্ট্য আসি সেটা হচ্ছে সেফালোকর্ডাটা। এখন সেফালোকর্ডাটা কি? সেফালোকর্ডাটা বৈশিষ্ট্য থেকে সেটা আমরা জানতে পারবো। সেফালোকর্ডাটা হলো সারা জীবনই এদের দেহে নটকটের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই যে মাঝ বরাবর এক ধরনের টান দেখা যাচ্ছে, এটাই হচ্ছে এদের নটকট। তো এগুলোই হচ্ছে মূলত নটকট, সেটা একদম সারা জীবনই এদের দেহে উপস্থিত থাকে। 2 নম্বর হলো দেখতে মাছের মতো। যদি চিত্রটা একটু ভালো করে খেয়াল করি তাহলে এটা কিন্তু একদম মাছের মতো দেখতে, একটা মাছের মতো দেখতে লাগছে। তাহলে এটা হচ্ছে একটা মাছের মতো দেখতে, এটা হলো সেফালোকর্ডাটা বৈশিষ্ট্য, দেখতে মাছের মতো। তো উদাহরণ হিসেবে বলা যায় ব্রাঞ্চিওস্টোমাটা, এটা হচ্ছে উদাহরণ। 3 নম্বরে আছে কি? 3 নম্বরে আছে হচ্ছে ভার্টিব্রাটা উপপর্ব। ভার্টিব্রাটা যে উপপর্ব আছে এই উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত। এখন ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীরা কেন মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত? অবশ্যই এদেরও নটকট থাকবে। তো গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীদের যে 7টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে সেগুলো হলো এই যে 7টি শ্রেণী, যেমন সাইক্লোস্টোমাটা একটা, কন্ডিগথিস, এগুলা। তার মানে ভার্টিব্রাটা যে উপপর্ব আছে
ভার্টিব্রাটা উপপর্বের কিন্তু ওইভাবে বৈশিষ্ট্য দেওয়া হয়নি। ভার্টিব্রাটা উপপর্বকে কিন্তু 7টি শ্রেণীতে বিভক্ত করা হয়। ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদেরকে 7টি শ্রেণীতে বিভক্ত করা হয়। এই 7টি শ্রেণীর আলাদা আলাদা যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ 7টা শ্রেণীতে বিভক্ত করা হয়। এটা মাথায় রাখতে হবে। তো এই আলাদা আলাদা যে শ্রেণী বৈশিষ্ট্যগুলো আছে এগুলো ভালো করে এখন দেখে নেব। প্রথমত আছে হলো সাইক্লোস্টোমাটা। তো সাইক্লোস্টোমাটা কি? সাইক্লোস্টোমাটা হলো সাধারণ যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো অবশ্যই আমাদেরকে জেনে রাখতে হবে। যদিও এগুলো থেকে সবগুলো থেকে হচ্ছে যে সিকিউ যে প্রশ্নটা আছে সৃজনশীল প্রশ্নে প্রশ্ন করে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে করতেও পারে। আবার নৈবেতিক যেটা আছে নৈবেতিক অংশের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলা যায়। তো প্রথমত হচ্ছে দেহ লম্বাটে। এই যে পাশে চিত্র দেখতে পাচ্ছি ডান দিকে, এগুলো কি দেহ অনেক লম্বাটে দেখা যাচ্ছে না, অর্থাৎ বোয়াল মাছের মতো দেহ। তো এগুলো দেহ লম্বাটে হয়। 2 নম্বর হলো মুখ ছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন, মানে মুখের যে ছিদ্রটা আছে ওইটা কিন্তু গোলাকার এবং হচ্ছে চোয়ালবিহীন। মানে এদের যে মুখ ছিদ্র আছে এটা কিন্তু গোলাকার এবং এদের যে মুখের মধ্যে চোয়াল থাকে না। তো তারপরে আছে হচ্ছে যে এদের দেহে আইস বা যুগ্ন পাখনা অনুপস্থিত, মানে আইসও থাকে না আবার কোনো প্রকারের যুগ্ন পাখনাও থাকে না। যদি আইস না থাকে তাহলে মাছের দেহটা একটু পিচ্ছিল প্রকৃতির হয়। তো এদের দেহ এরকমই। আর ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়, তার মানে এটা কিন্তু এক ধরনের মাছ যেটা ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নিচ্ছে, তার মানে এটাকে মাছই বলা যায়, এক প্রকারের মাছ বলা যাচ্ছে। আর উদাহরণ যদি বলা যায় তাহলে হচ্ছে যে পেট্রোমাইজন, এই যে উদাহরণ দেওয়া হয়েছে এগুলো হচ্ছে যে উদাহরণ পেট্রোমাইজন। তো এরপর আছে হচ্ছে সাইক্লোস্টোমাটার পর যেটা আছে সেটা হলো কন্ডিকথিস। সাইক্লোস্টোমাটার পরে অবস্থান করে হলো কন্ডিকথিস। এখন কন্ডিকথিস কি? এই পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে যেমন হলো যে এই পর্বের সকল প্রাণী সমুদ্রে বসবাস করে। কন্ডিকথিসের যে সকল প্রাণী আছে এরা সবাই কিন্তু সমুদ্রে বসবাস করে। 2 নম্বর হলো কঙ্কাল তরুণাস্থিময়, মুখ ছিদ্র দেহের অঙ্কীয় দেশে অবস্থিত। অঙ্কীয় দেশে অবস্থিত। 3 নম্বর হলো দেহ প্ল্যাকোয়েড, আইস দ্বারা আবৃত থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে কন্ডিকথিস শ্রেণীর পর্বের প্রাণীরা কোন ধরনের আইস দ্বারা আবৃত থাকে। তো প্ল্যাকোয়েড ধরনের আইস দ্বারা আবৃত থাকে, এটা মুখস্থ রাখতে হবে, এটা নৈবেতিক আসে। আর হচ্ছে যে দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে। এটা হচ্ছে যে দেহের দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। এই ফুলকা ছিদ্রের মাধ্যমে তারা শ্বাস প্রশ্বাসের কাজটা চালায়। আর কানকো থাকে না এদের, যে শরীর আছে এদের যে এমন গঠন যে কানকো থাকে না। যেমন রুই মাছের ক্ষেত্রে কানকো থাকে বা অন্যান্য মাছের ক্ষেত্রে কানকো দেখা যায়, কিন্তু এরা এমন ধরনের হচ্ছে যে মাছ, এদের ক্ষেত্রে আবার কানকো থাকে না। লেজের দুটি অংশ ভিন্ন আকৃতির, অর্থাৎ হেটারোসার্কাল লেজ। হেটারোসার্কাল লেজ বলতে বোঝায় হচ্ছে একটা লেজের যে পুচ্ছ পাখনা এটা উঁচু হবে আর একটা লেজের পুচ্ছ পাখনা হচ্ছে যে একটু নিচু হবে তুলনামূলক। অর্থাৎ একটার আকৃতি হচ্ছে যে একটু বড় হবে লেজের আকৃতি, আর একটার আকৃতি খুবই ছোট হবে। তো এখানে চিত্রে যেমন করে আঁকাচ্ছি এটাই হচ্ছে একটা হেটারোসার্কাল লেজ। আর হোমোসার্কাল হলে দুইটা সমান হয়। এখানে যদি উদাহরণ হিসেবে বলতে চাই তাহলে হাঙর আছে, করাত মাছ আছে, হাতুড়ি মাছ আছে, এগুলো হচ্ছে উদাহরণ। এখানে ডান পাশে চিত্রও আছে, হাতুড়ি মাছ দেওয়া আছে। তো এটা হলো কন্ডিকথিস শ্রেণীর পর্বের প্রাণীর উদাহরণ, শ্রেণীর প্রাণীর উদাহরণ আছে। তারপর আছে হচ্ছে অথিস্টিক। অথিস্টিক কি? আমরা যে সমস্ত মাছ খেয়ে থাকি সেগুলো মানে আমাদের এক কথায় যে খাদ্য গ্রহণ করার যে মাছগুলো আছে এগুলো মূলত অথিস্টিক শ্রেণীর অন্তর্ভুক্ত। যেমন বলা যায় পাশে চিত্র দেওয়া আছে ইলিশ মাছ, এটা অথিস্টিকের অন্তর্ভুক্ত। আমরা রুই মাছ খাই, রুই মাছ হলো অথিস্টিক শ্রেণীর অন্তর্ভুক্ত। তো এদের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো হলো অধিকাংশ স্বাদুপানিত মাছ। যে সমস্ত মাছ আমরা সাধারণতভাবে খেয়ে থাকি ওগুলো বেশিরভাগই কিন্তু স্বাদুপানিতে থাকে। যেমন আমাদের বাড়ির আশেপাশে যে পুকুর বা খাল বিল, নদী, মূলত না নদী না, এখানে সাধারণতভাবে বড় পুকুর ইত্যাদি দেখানো হয়েছে, এগুলোতেই সাধারণত এগুলো মাছ হয়ে থাকে। আর মুখ ছিদ্র হচ্ছে দেহের সম্মুখ প্রান্তে অবস্থিত থাকে। মুখ ছিদ্রটা কোথায় থাকে? দেহের সম্মুখ প্রান্তে, মানে একদম দেহের সামনে অবস্থিত। দেহ সাইক্লয়েড, গ্যানোয়েড এবং টিনোয়েড ধরনের আইস দ্বারা আবৃত। এই যে অটিস্টিকের দেহটা কোন ধরনের আইসে আবৃত এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সাইক্লয়েড আছে, গ্যানোয়েড আছে এবং টিনোয়েড, এই 3 ধরনের আইসে কিন্তু আবৃত থাকে। তো এরপর আছে মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা ছিদ্র থাকে। আচ্ছা, মাথার দুই পাশে 4 জোড়া হচ্ছে যে ফুলকা থাকে। ফুলকাগুলো কানকো দ্বারা ঢাকা থাকে এবং ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। তো এই যে 4 জোড়া ফুলকা থাকে এবং ফুলকার সাথে শ্বাসকার্য পরিচালনা করে। লেজের দুটি যে অংশ আছে ওগুলো একই রকম হয়, অর্থাৎ হোমোসার্কাল। তাহলে হোমোসার্কাল যে লেজটা আছে এটার যে দুইটারই যে গঠন ওটা একই রকম হবে, অর্থাৎ একটা ছোট একটা বড় এরকম হবে না, দুইটাই হচ্ছে সেম হবে, মানে একই রকম হবে। একটাও যেই দূরত্ব নেবে আর একটাও একই দূরত্ব নেবে, অর্থাৎ দুইটা সমান হবে, এই দুইটার মাথাটা সমান হবে। এটাই হচ্ছে যে হোমোসার্কাল লেজের একটা বৈশিষ্ট্য। তো এরপর আছে হচ্ছে উভচর। অটিস্টিক আমার খাদ্য গ্রহণ করা মাছ। এখন যদি নবর থেকে বলে যে রুই মাছ এটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, বা ইলিশ মাছ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, অথবা বলতে পারে সি হর্স এটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, তাহলে বলা যায় এটা হচ্ছে যে অটিস্টিক শ্রেণীর অন্তর্ভুক্ত। কোন পর্বের অন্তর্ভুক্ত? কর্ডাটা পর্বের। আর কোন শ্রেণীর? অটিস্টিক। কোন উপপর্বের? তখন বলতে হবে ভার্টিব্রাটা উপপর্বের অন্তর্ভুক্ত। এরপর আছে হচ্ছে উভচর। উভচর হচ্ছে যে কি? উভচর হলো মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায়, হ্যাঁ, উভচর মানে যারা এক কথায় ডাঙায়ও বসবাস করে, অর্থাৎ জলেও বসবাস করে বা ডাঙায় বসবাস করে, জলে স্থলে দুইটাতেই বসবাস করে, এই জন্য এদেরকে বলা হয় উভচর, দুইটাতে বসবাস করে। তো মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, পরিণত বয়সে ডাঙায় বসবাস করে, তারাই হচ্ছে উভচর। সাধারণ যদি বৈশিষ্ট্য দেখি উভচরের, সাধারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে
যে দেহত্বক আইশবিহীন, অর্থাৎ এদের দেহে কোনো আইশই থাকে না। মাছের দেহ যেমন আইশ থাকে, কিন্তু এই ব্যাঙের দেহে তো আর আইশ থাকবে না। তো সাধারণতভাবে এটা উভচরের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা হচ্ছে ব্যাঙ। তো ব্যাঙের দেহে আইশ থাকে না। তো এটা সাধারণত দেহত্বক আইশবিহীন। ত্বক নরম হয়, পাতলা ভেজা গ্রন্থিযুক্ত হয়, শীতল রক্তের প্রাণী। পানিতে ডিম পাড়ে, জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়। তো এই উভচর পর্বের প্রাণীদের জীবনচক্রে কোন দশা দেখা যায়? তো এটা হবে হচ্ছে যে ব্যাঙাচি দশা দেখা যায়। তো এরপর আছে হচ্ছে যে সোনা ব্যাঙ এবং কোনা ব্যাঙ, এই ২ টা হচ্ছে উদাহরণ। তাহলে উদাহরণ হিসেবে বলা যায় যে কি সোনা ব্যাঙ, কোনা ব্যাঙ, এই ২ টা হচ্ছে যে উদাহরণ। আর এই যে ডান দিকে যে চিত্র দেখানো হয়েছে এটা হলো হচ্ছে যে ডান দিকে যে চিত্র দেখানো হয়েছে এটা হলো কোনো ব্যাঙ, এর একটা চিত্র দেখানো হয়েছে যেটা উভচর শ্রেণীর একটা প্রাণী। তো এটাই হচ্ছে মূলত বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো কিন্তু ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। অন্তত ৪ টা করে বৈশিষ্ট্য ভালোভাবে মুখস্থ করতে হবে। ৪ টা করে বৈশিষ্ট্য যদি পয়েন্টে লেখা যায় গ নম্বর প্রশ্নে, ফুল মার্ক আশা করা যায়। আর এখানে অত চিত্রটা অত বেশি গুরুত্বপূর্ণ হয় না। শুধুমাত্র বৈশিষ্ট্যগুলো মুখস্থ করলেই হয়। চিত্রগুলো হচ্ছে মানে আঁকা প্র্যাকটিস করতে হয় না, এগুলো চিত্র আসে না। শুধুমাত্র বৈশিষ্ট্যগুলোই আসে। আর বিশেষত হচ্ছে পার্থক্য আসতে পারে। যেমন দিতে পারে যে উভচর পর্বের প্রাণী আর সরীসৃপ পর্বের প্রাণীদের পার্থক্য লেখো, বা সরীসৃপ আর পক্ষীকুল শ্রেণীর প্রাণীর পার্থক্য লেখো। তো এইগুলো আসতে পারে। তো পার্থক্যগুলো একটু ভালো করে নিজেদের মতো করে এখানে হচ্ছে যে দেখে নিতে হবে, বা বৈশিষ্ট্যগুলো মুখস্থ করলে পার্থক্যগুলো অটোমেটিক পারা যায়। তো এরপর আছে হচ্ছে যে সরীসৃপ। সরীসৃপটা কি? সরীসৃপ সাধারণতভাবে টিকটিকি, সাপ, এই টাইপের প্রাণীরা বা কুমির, এই টাইপের প্রাণীরা হচ্ছে সরীসৃপের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তো প্রথমত হলো সরীসৃপ সাধারণত যে বৈশিষ্ট্যগুলো আছে, যেমন প্রথমত বুকে ভর দিয়ে দিয়ে চলে, বুকে ভর করে চলে। তারপর হচ্ছে ত্বক শুষ্ক এবং আইশযুক্ত থাকে। যেমন এই যে টিকটিকির ছবি দেখানো হয়েছে, এই টিকটিকি কিন্তু ত্বক শুষ্ক এবং আইশযুক্ত। আইশযুক্ত। ব্যাঙের কিন্তু ত্বক আইশযুক্ত না, কিন্তু টিকটিকির ত্বক কিন্তু আইশযুক্ত থাকে। তারপর আছে হচ্ছে ৪ পায়ে ৫ টি করে নখরযুক্ত আঙুল রয়েছে। ৪ পায়ে কিন্তু ৫ টি করে, অর্থাৎ এই পা, তারপরে এই যে এটা এই ৪ টা পা যেটা আছে, ৪ টে পায়ে ৫ টি করে নখরযুক্ত আঙুল রয়েছে। তাহলে কয়টা করে নখরযুক্ত আঙুল রয়েছে? ৫ টা করে। এটা খেয়াল রাখতে হবে। আর উদাহরণ হিসেবে যদি বলি তাহলে হবে হচ্ছে টিকটিকি এবং কুমির, তার সাথে সাপও আছে। সাপ এই টাইপের প্রাণীরা হচ্ছে যে সাধারণত সরীসৃপ। তো সরীসৃপ পর্বের বৈশিষ্ট্য কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণগুলো মনে রাখতে হবে। পাশাপাশি এই যে ৩ টা বৈশিষ্ট্য দেওয়া আছে, বুকে ভর করে চলে, ত্বক শুষ্ক, আর ৪ পায়ে ৫ টি করে নখরযুক্ত আঙুল রয়েছে। এগুলা হচ্ছে যে মনে রাখতে হবে। আর যদি উদাহরণের কথা বলে তাহলে এই যে টিকটিকি দেওয়াই আছে। এই উদাহরণটা মনে রাখতে হবে। তো এরপর আছে হচ্ছে যে পক্ষীকুল। পক্ষীকুল হচ্ছে সাধারণত পাখির জাত বোঝায়। পাখির জাতই হলো পক্ষীকুল। তো পক্ষীকুলের যে সাধারণ বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে প্রথমত দেহ পালকে আবৃত থাকে। দেহ হচ্ছে যে পালকে আবৃত থাকে। হ্যাঁ, পক্ষীকুলের দেহ কি থাকে? পালকে আবৃত থাকে। দেহ ২ টি ডানা, ২ টি পা ও ১ টি চঞ্চু আছে। ফুসফুসের সাথে বায়ুথলি থাকে, সহজে এরা উঠতে পারে। উষ্ণ রক্তের প্রাণী। ফুসফুসের সাথে বায়ুথলি থাকে, সহজে এরা উঠতে পারে। অর্থাৎ বায়ুথলি এমন একটা অঙ্গাণু, এটা হচ্ছে দেহকে মানে বায়ুতে ভাসতে সহযোগিতা করে। এটা একটা ভাসাল অঙ্গ বলা যায়। এটা মাছের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ, আবার পাখিদের ক্ষেত্রেও উঠতে সহযোগিতা করে। আর মাছেদের ক্ষেত্রে এটা কি? পানিতে ভেসে থাকতে সহযোগিতা করে। তো উষ্ণ রক্তের প্রাণী মানে কি? এটাকে বলা হয়েছে যে মানে এদের রক্ত হচ্ছে একটু গরম প্রকৃতির। অর্থাৎ মানুষ যেই শ্রেণীর অন্তর্ভুক্ত ম্যাম্মালিয়া বা হচ্ছে যে স্তন্যপায়ী, তো এদেরও হচ্ছে রক্ত গরম। আবার হচ্ছে পক্ষীকুল যেটা আছে, পক্ষীকুলেরও কিন্তু একটু রক্ত উষ্ণ প্রকৃতির বা গরম প্রকৃতির হয়ে থাকে। হাড় শক্ত। পাখির হাড় কিন্তু শক্ত হয়ে থাকে, মজবুত। হালকা এবং ফাঁপা। মানে হচ্ছে হাড়ের ভেতরের হচ্ছে যে ফাঁপা টাইপের থাকে। কিন্তু হাড়টাও তুলনামূলকভাবে শক্ত হয়। উদাহরণ হিসেবে বলা যায় হচ্ছে কাক, দোয়েল, হাঁস, অর্থাৎ এক কথায় পাখি জাতীয় যেগুলো আছে সেগুলো সবকিছুই হবে কিন্তু পক্ষীকুলের অন্তর্ভুক্ত। সর্বশেষ পক্ষীকুলের পরে যেটা আছে সেটা হচ্ছে যে স্তন্যপায়ী, সবচেয়ে উন্নত শ্রেণীর প্রাণী, যের মধ্যে হচ্ছে যে মানুষও অন্তর্ভুক্ত রয়েছে। মানুষ, বাঘ, তারপর হচ্ছে তিমি মাছ, উট, এগুলো হচ্ছে মূলত স্তন্যপায়ী শ্রেণীর উদাহরণ বলা যায়। যেমন এখানে চিত্র কিন্তু দেওয়াও আছে যে একটা বাঘের চিত্র দেওয়া হয়েছে। এটা কিন্তু হচ্ছে যে স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত। তো এদের যে সাধারণ বৈশিষ্ট্যগুলো আছে, প্রথমত দেহ লোমে আবৃত থাকে। এটা কিন্তু বাঘের ক্ষেত্রে হয়, বা নরমালি যেগুলো প্রাণী আছে বড় টাইপের প্রাণী, এগুলোর ক্ষেত্রে কিন্তু হয়। বা বড় টাইপের পশু যেগুলো আছে, পশুদের দেহ কিন্তু লোমে আবৃত হয়। মানুষের দেহ অনেক সময় হতে পারে বা নাও হতে পারে, কিন্তু পশুদের দেহ হচ্ছে যে লোমে আবৃত হয়। ২ নম্বর হলো স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে। তবে এর ব্যতিক্রম হচ্ছে যেমন পার্টিপ্লাস যারা আছে এরা সন্তান প্রসব করে না। উষ্ণ রক্তের প্রাণী, অর্থাৎ ওই যে বললাম যে এরা হচ্ছে একটু রক্ত গরম টাইপের হয়, একটু উষ্ণ টাইপের রক্ত। আর চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। যেমন চোয়াল তো আমরা জানি যে মুখের ভেতর যে যার উপর হচ্ছে দাঁতগুলো সারিবদ্ধভাবে অবস্থান করে সেটাকে চোয়াল বলে। তো আমাদের তো চোয়াল আছে এবং আমাদের দাঁতও আছে। আমাদের নিজের বৈশিষ্ট্য দিয়েই কিন্তু স্তন্যপায়ী পর্বের শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্য দেওয়া যায়। তো চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত আছে। যেমন আমাদের অগ্রপেশন দাঁত, পেশন দাঁত, ছেদন দাঁত, আক্কেল দাঁত, এরকম বিভিন্ন ধরনের দাঁত থাকে। তো স্তন্যপায়ী প্রাণীর যে চোয়াল আছে সেই চোয়ালে বিভিন্ন রকমের দাঁত থাকে। শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। এটা একটা বৈশিষ্ট্য। হৃৎপিণ্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। তার মানে এই যে স্তন্যপায়ী প্রাণীর যে হৃৎপিণ্ডটা আছে ওইটা কত প্রকোষ্ঠ বিশিষ্ট? ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট। হৃৎপিণ্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা মনে রাখতে হবে। আর ত্বকে বিভিন্ন রকমের গ্রন্থি বিদ্যমান থাকে। হ্যাঁ, ত্বকে বিভিন্ন প্রকারের কি গ্রন্থি বিদ্যমান থাকে। বিভিন্ন রকমের গ্রন্থি থাকে। উদাহরণ হিসেবে যদি বলি তাহলে মানুষ, উট, বাঘ, আরো উদাহরণ দেওয়া যায়, তিমি মাছ আছে। তো এত উদাহরণের দরকার নাই। ২-৩ টা উদাহরণ মনে রাখলেই হবে। তো এখান থেকে মানুষ, উট আর বাঘ, এই ৩ টা উদাহরণ মনে রাখবো তাহলেই হবে। তো এটাই হলো সবচেয়ে উন্নত শ্রেণী, যেটা হচ্ছে যে মানুষ যার মধ্যে হচ্ছে অন্তর্ভুক্ত।
এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল হচ্ছে যে মেরুদণ্ডী প্রাণীর যে ৭ টা শ্রেণী আছে, ভার্টিব্রাটা উপপর্বের যে ৭ টা শ্রেণী আছে সেই ৭ টা শ্রেণীর বৈশিষ্ট্যগুলো শেষ হয়ে গেল। তো এরপর হলো পার্ট ৯ শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। এতক্ষণ যে আমরা শ্রেণীবিন্যাসগুলো পড়লাম, শ্রেণীবিন্যাসগুলো দেখলাম, একেকটা মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী পর্বের প্রাণীদের শ্রেণীবিন্যাস দেখলাম। কিন্তু শ্রেণীবিন্যাসের আসলে প্রয়োজনীয়তা কী? এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রয়োজনীয়তার প্রশ্নটা অবশ্যই সৃজনশীল প্রশ্নের ঘ নম্বরে দিতে পারে। তো ঘ নম্বরে যেহেতু দিবে তো এটা ভালো করে পড়া দরকার। একবার রিভাইজ দিলে বা একবার রিডিং পড়লে এই যে কী কারণ বা কী দরকার আছে শ্রেণীবিন্যাসের এই জিনিসটা আমরা ভালোভাবে বুঝতে পারবো এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো পরীক্ষার খাতাতে। তো এখানে একটু পড়ে দেখি যে লক্ষ, লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভবই ব্যাপার। এটা সত্যি কথা। কারণ পৃথিবীতে এত প্রজাতির প্রাণী রয়েছে সেটাকে যদি অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে যাই এটা একটা অসম্ভব ব্যাপার। এটা মানে বলা যায় সম্ভবই না। কিন্তু কেবলমাত্র শ্রেণীবিন্যাসের পদ্ধতি অবলম্বন করেই এই কাজটি করা সম্ভব হয়। তো একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রথমত ৭ টি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হবে। এই ধাপগুলো হলো জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। তো অনেক সময় কি হয় যে এই যে উপপর্বগুলো যেগুলো আছে, এই পর্বকে উপপর্ব বা সাব-পাইলামে বিভক্ত করা হয়। যেমনটা আমরা দেখলাম যে কর্ডাটা পর্বের প্রাণীদেরকে আবার ৩ টি ভাগে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা এই ৩ টি উপপর্বে বিভক্ত করা হয়। তো এইভাবে কিন্তু বিভক্ত করতে হয়। এটা একটা বিষয় আছে। তো এরপর আছে শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে এবং অল্প পরিশ্রমে অল্প সময়ে পৃথিবীর সকল এই যে উদ্ভিদ এবং প্রাণী সম্বন্ধে জানা যায়। নতুন প্রজাতি শনাক্ত ও শ্রেণীবিন্যাস অপরিহার্য। এটা। তো নতুন প্রজাতি শনাক্ত এবং হচ্ছে যে শ্রেণীবিন্যাস অপরিহার্য। কেন? এটা তো আমরা বুঝলাম যে প্রাণী জগৎকে অদ্বিতীয়ভাবে জানার জন্য এই জিনিসটা গুরুত্বপূর্ণ। কারণ আমাদের জানতে হবে তো যে কোন প্রাণী কিরকম হচ্ছে যে বৈশিষ্ট্যের অধিকারী এটা তো অবশ্যই জানা দরকার। একটা প্রাণীকে শনাক্ত করার জন্য বা প্রাণী জগৎকে অদ্বিতীয়ভাবে চেনার জন্যই এই শ্রেণীবিন্যাসটা মূলত প্রয়োজন। তো প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য উপাত্ত পাওয়া যায়। ধীরে, ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীবদ্ধ করা যায়। প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ আবিষ্কার করা যায়। প্রাণী সম্পর্কে সামগ্রিক পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায়। যেমন সব এককোষী প্রাণীকে একটি পর্বে এবং বহুকোষী প্রাণীদের ৯ টি পর্বে বিভক্ত করা হয়। তো এইগুলো হলো পয়েন্ট আকারে। এই যেগুলোকে দাগ দিয়ে রাখলাম এগুলো হচ্ছে একেকটা পয়েন্ট আকারে কিন্তু খাতায় পরীক্ষার খাতায় উপস্থাপন করা যাবে। তো এগুলো ভালোভাবে হচ্ছে যে উপস্থাপন করে নিতে হবে। তো এই পর্যন্তই ছিল মূলত। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে নতুন কিছু অধ্যায় এবং এই অধ্যায় শেষে যা শিখলাম তাই এখানে কিছু লেখা যেমন প্রাচীর দিয়ে ঘেরা যেটাকে যে অঙ্গাণুটা থাকে সেটা হচ্ছে যে মূলত দেহগহ্বর ওইটাকে বলা হয় সিলেন্টেরন। প্রাচীর দিয়ে ঘেরা দেহগহ্বরকে বলা হয় সিলেন্টেরন। একাধারে এটা পরিপাক এবং সংবহনে কাজ করে। এগুলো তোমরা নিজেরা পড়ে নিবে কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক থাকে এগুলো যেগুলো হচ্ছে বই পড়ার মধ্যে অনেক সময় মিস হয়ে যায় বা ভুলে যায়। তো এখানে পড়ে নিলে হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে যে আপনার মনে পড়ে যায়। আর অরীয় প্রতিসম প্রাণী কাদের বলা হয়? অরীয় প্রতিসম প্রাণী বলা যায় হচ্ছে যে তারা মাছ। তারা মাছ যেটা আছে ওইটা অরীয় প্রতিসম প্রাণী। আর কর্ডাটা প্রাণীজগতের একটি পর্ব। এই পর্বের প্রাণীদের নটোকর, স্নায়ুরজ্জ, গলবিলীয়, ফুলকা ছিদ্র রয়েছে। এইজন্য এই পর্বের প্রাণীরা হচ্ছে মূলত কর্ডেট পর্বের অন্তর্ভুক্ত। তো এই পর্যন্তই ছিল মূলত এই অধ্যায়। তো আজকের মতো এই পর্যন্তই রাখলাম। তো এরপরে সামনের যে অধ্যায়টা আছে আমাদের ২য় অধ্যায় জীবের বৃদ্ধি এবং বংশগতি। তো জীবের বৃদ্ধি এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে কোষ বিভাজন সম্পর্কে অনেক ইম্পোর্টেন্ট বিষয়গুলো আছে। এই অধ্যায়ে একটা ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তো দেখা হবে সেই ক্লাসে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।